নমস্কার, আমার নামটা অপূর্ব ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা জুলিং নিয়ে কথা বলবো। যখন কোনো পার্কিনসনের রোগী খুবই অগ্রসর পর্যায়ে পৌঁছে যায়, তখন কিছু রোগীর মধ্যে আমরা জুলিং এর সমস্যা দেখতে পাই। এখন এই জুলিংটা বোঝার চেষ্টা করি। জুলিং এমন এক অবস্থা যেখানে মুখের ভেতরে লালা তো তৈরি হচ্ছে, কিন্তু সেই লালা ভেতরে না গিয়ে বাইরে বেরিয়ে আসছে। রোগী লালাটা গিলতে পারছে না, নিচে নামাতে পারছে না। এর ফলে কি হয়? সবসময় লালা আপনার মুখের কোণ থেকে পড়তে থাকে। রোগীকে সবসময় একটা কাপড় সঙ্গে রাখতে হয়, যাতে বারবার মুখ মুছতে পারে। এখন এই সমস্যাটা সমাধানযোগ্য। কিন্তু তার আগে আমাদের যা করতে হয়, সেটা হলো পরীক্ষা করা রোগীর অবস্থা কতটা খারাপ। তাহলে আপনাকে একটা ছোট কাজ করতে হবে। আপনাকে একটা পানির বোতল নিতে হবে। এই পানি সেই রোগীকে দিতে হবে কাপ বা গ্লাসের মধ্যে। আপনি রোগীকে বলবেন এটা খেতে। যদি রোগী সেটা খায় এবং সহজে পানি গিলতে পারে, তাহলে আপনাকে একটা ছোট কাজ করতে হবে। রোগীর সঙ্গে একটা সিপার রেখে দিতে হবে। কাপড়ের বদলে সিপার রেখে দিলে যখনই তার মুখে লালা তৈরি হবে, সে সিপারটা তুলে নেবে আর পানি খাবে। যখন সে পানি খাবে, তখন পানির সঙ্গে সঙ্গে লালাও গিলে ফেলবে এবং এতে কি হবে? ড্রুলিং এর যে অভ্যাস, অর্থাৎ মুখ থেকে লালা পড়ার যে সমস্যা, সেটা বন্ধ হয়ে যাবে। এটা তো হলো অস্থায়ী চিকিৎসা। এবার চলুন স্থায়ী চিকিৎসার দিকে। এই যে সমস্যা হচ্ছে, এটা কেন হচ্ছে? সেটা বোঝার চেষ্টা করুন। মস্তিষ্কে যখন ক্ষতি হয়, পার্কিনসনের কারণে আমাদের মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, তখন আমাদের মস্তিষ্কের কার্যকলাপগুলো ধীরে ধীরে কমে যায়। রোগী কিছু কাজ অজান্তেই করে ফেলে, যেমন সে গিলে ফেলে। আমরা সারাদিন ধরে এটা গিলে ফেলি আর আমরা টেরও পাই না। রোগী গিলছে না, তার টেরও হয় না। তাহলে মুখে তো সবসময় লালা তৈরি হয়, কিন্তু সে গিলছে না, তাই সেটা বাইরে পড়ে যায়। যদি আমাদের এটা ঠিক করতে হয়, তাহলে আমাদের সেখানে যেতে হবে যেখানে থেকে এই সমস্যা তৈরি হচ্ছে এবং সেটা হলো আপনার মস্তিষ্ক। মস্তিষ্কের ভেতরে যে নিউরন সেলগুলো থাকে, সেগুলো যদি কোনো কারণেই ক্ষতিগ্রস্ত হয়, হোক সেটা ঘুম না হওয়ার কারণে, অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কারণে বা কোনো ওষুধের কারণে, যে কোনো কারণেই যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা সেগুলো মেরামত করতে পারি না। কোনো কিছুই সেগুলোকে মেরামত করতে পারে না, তবে আমরা নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে সেগুলোকে পুষিয়ে নিতে পারি। এখন এই নিউরোপ্লাস্টিসিটি, এটা আপনার জন্য হতে পারে ১ম বার আমার মুখে শুনছেন বা ১ম বার এই ধারণাটা শুনছেন। এই বিষয়টাকেই আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করব। আমি বোঝানোর চেষ্টা করব এই নিউরোপ্লাস্টিসিটি আসলে কি? আপনার নিজের শৈশব নিশ্চয়ই মনে আছে। আপনি আপনার শৈশবটা মনে করার চেষ্টা করুন, তখন আপনি ঠিকমতো হাঁটতেও পারতেন না, কথাও বলতে পারতেন না। আপনার যেকোনো কাজ করতে অসুবিধা হতো। গণিতের ২+২ ও আপনার জন্য কঠিন ছিল। কিন্তু ধীরে ধীরে আপনার মস্তিষ্কের বিকাশ হয়েছে এবং আজ আপনি ভালো অবস্থায় পৌঁছে গেছেন। মস্তিষ্ক দিয়ে ভালো কাজ করতে পারেন। এটা কেন সম্ভব হয়? কারণ আমাদের মস্তিষ্ক নিজের মধ্যে বিকাশ ঘটায়। মস্তিষ্ক নিজের মধ্যে যে বিকাশ ঘটায়, সেটা করে নিউরোপ্লাস্টিসিটির সাহায্যে। এখন আপনার স্ক্রিনে দেখুন, এগুলো ২ টি নিউরন সেল। এগুলো একে অপরের থেকে দূরে ছিল। এদের হাতের মতো টেন্টাকল থাকে। সেই টেন্টাকল গুলো সামনে বাড়ছে এবং এগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এখন আপনি শুধু ২ টি সেলের ব্যাপারে দেখলেন। কিন্তু আপনার মস্তিষ্কের ভেতরে যদি একটি সেল এখানে থাকে, তাহলে তার চারপাশে আরো অনেক সেল থাকে। এবং এই যে একটি সেল, সে চারপাশের সব সেলের সঙ্গে যে সংযোগ তৈরি করে, সেটাকেই আমরা বলি ইন্টারডেনড্রাইট সংযোগ। এখন আপনার একটি সেলের কতগুলো অন্য সেলের সঙ্গে সংযোগ আছে, সেটার উপর নির্ভর করে আপনার মস্তিষ্ক কতটা উন্নত হবে। যদি সংযোগ কম থাকে, তাহলে তাকে আপনি মন্দবুদ্ধি বলতে পারেন। আর যদি সংযোগ বেশি থাকে, তাহলে আপনি তাকে আইনস্টাইন বলতে পারেন। তাহলে এই সংযোগগুলোই আমাদের বাড়াতে হয়, কারণ মস্তিষ্কের ভেতরে ক্ষতি তো হয়ে গেছে। যে সেলগুলো মারা গেছে, সেগুলো তো আর বেঁচে উঠবে না। কিন্তু যদি আমরা এই ইন্টারডেনড্রাইট সংযোগগুলো বাড়াতে পারি, তাহলে আমরা খুবই চমকপ্রদ ফলাফল পেতে পারি। পার্কিনসনের সমস্যা থেমে যায়, কারণ পার্কিনসনের মধ্যে কি হচ্ছে? কোনো না কোনো জিনিস আপনার মস্তিষ্ককে ক্ষতি করছে। আমাদের সেটাকেও ঠিক করতে হয়। ধরুন আপনাকে রাতভর ঘুম আসে না। আপনি রাতে শুধু ২ ঘন্টা ঘুমাতে পারেন, তাহলে আমাদের ঘুম ঠিক করতে হবে। যদি আপনি দরকারের থেকে বেশি ভাবেন, সবসময় ভাবতে থাকেন যে, হায় আমার সঙ্গে এটা হয়ে গেল, হায় আমার সঙ্গে ওটা হয়ে গেল, তাহলে সেটাকেও ঠিক করতে হয়। কিছু রোগীর ক্ষেত্রে এই ২ সমস্যা থাকে না। কিন্তু তাদের কাছে কোনো কাজ থাকে না, কোনো শখ থাকে না। তাহলে তারা কি করে? টিভি দেখতে থাকে। নিজের ফোনে ফেসবুকও চালিয়ে দেখল। নিউজ আসতেই আছে, দেখে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমাদের বদলাতে হয়। আপনাকে একটা ভালো লাইফস্টাইলে যেতে হবে, যেখানে আপনার খাবার ভালো হবে। খাবারে সব ভিটামিন, মিনারেল আর পুষ্টি থাকবে। আপনাকে একটা ভালো রুটিন দিতে হয় যাতে আপনার মস্তিষ্ক ব্যস্ত থাকে। সকালে পার্কে যাওয়া, পার্কে গিয়ে নিজের নাস্তা করা,
তারপর একটু খবর দেখা। তারপর যদি আপনার কোনো শখ থাকে, যেমন গার্ডেনিং, সেটা করা ঠিক আছে। তারপর আপনার লাঞ্চ হয়ে গেল। লাঞ্চের পর আপনি ছোট ঘুম গেলেন। তারপর আপনি আপনার বন্ধুদের সঙ্গে দেখা করতে গেলেন। বন্ধুদের সঙ্গে আপনি খেলাধুলা করলেন, সাঁতার কাটলেন, ব্যাডমিন্টন খেললেন, গল্ফ খেললেন, যেটা করতে ইচ্ছা হয় সেটা করলেন। তারপর সন্ধ্যায় আপনি ক্লান্ত হয়ে ফিরে এলেন, খাওয়া-দাওয়া করলেন, হাঁটলেন এবং ঘুমিয়ে পড়লেন। তাই একটা রুটিন সেটআপে করতে হবে। যদি আপনি সারাদিন বসে থাকেন, চেয়ারে বসে থাকেন, বিছানায় শুয়ে থাকেন, কিছুই না করেন, তাহলে সেই সমস্যাটা আপনার জন্য শুরু হয়ে যায়। তাহলে বলার অর্থ হলো, আপনার মস্তিষ্কের যেসব ভালো জিনিসের প্রয়োজন, সেগুলো চারপাশে রাখা, আপনার আশেপাশে রাখা যাতে আপনার মস্তিষ্কের আরো কোনো ক্ষতি না হয়। তাই আমাদের এই সবকিছু করতে হয় কোনো পার্কিনসন রোগীকে সুস্থ করতে। তাহলে আমি আশা করি এই ভিডিও থেকে আপনি ২ টি বড় বিষয় শিখেছেন যে আমরা ড্রুলিং কিভাবে অস্থায়ীভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আর যদি আমাদের এই ড্রুলিং স্থায়ীভাবে সমাধান করতে হয়, তাহলে আমাদের মস্তিষ্কের উপর কাজ করতে হয় এবং মস্তিষ্কেও নিউরোপ্লাস্টিসিটির সাহায্যে কাজ করতে হয় যাতে আমরা খুব ভালো ফলাফল পেতে পারি। তবে যাওয়ার আগে আমি চাই আপনি অবশ্যই একজন পার্কিনসন রোগীর সঙ্গে দেখা করে যান। যাতে আপনি একটু মোটিভেশন পান যে আপনাকে পার্কিনসনের সামনে হার মানতে হবে না। পার্কিনসনকে আপনি হারাতে পারেন যদি আপনি সঠিকভাবে এর উপর কাজ করেন।